আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং অ্যানালাইসিসে আপনাকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় হলো ভ্যালুয়েশন অফ গুডউইল অ্যান্ড শেয়ার। তো আলোচনার মূল টপিক হবে গুডউইল নিয়ে। গুডউইল কেন বের করি? কারণ শেয়ার ভ্যালুয়েশনের ইনস্ট্রাকটিভ মেথডে যতগুলো সম্পদ অ্যাভেলেবেল রয়েছে প্রতিষ্ঠানের সবগুলোর শেয়ার সংখ্যা দ্বারা ভাগ করে শেয়ারের মূল্যায়ন করা, এজন্য গুডউইল বের করা হচ্ছে। এখন গুডউইল বের করা সবচেয়ে বেশি পরিচিত পদ্ধতি হলো গিয়ে সুপার প্রফিট মেথড আর ক্যাপিটালাইজেশন মেথড। নর্মালি ক্যাপিটালাইজেশন মেথডটা কম আসে, সুপার প্রফিটই বেশি আসে। আর সুপার প্রফিটের আমরা জানি যে এটা 6টা ওয়ার্কিং করতে হয়: ক্যাপিটাল এমপ্লয়েড, এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড, এভারেজ মেইনটেনেন্স প্রফিট, নন প্রফিট, সুপার প্রফিট এবং গুডউইল। তো এই ক্লাসে কোনো অঙ্ক হবে না, এই ক্লাসে শুধু আলোচনা হবে ফর্মুলার উপরে, কীভাবে ফর্মুলাটা কাজ করছে এবং বিভিন্ন ফর্মুলার কারণ উল্লেখ হবে, যেমন যে ক্যাপিটাল এমপ্লয়েড কি, তারপরে ক্যাপিটাল এমপ্লয়েড থেকে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড কেন নির্ণয় করা হচ্ছে এবং এটা নির্ণয় করার সময় কেন হাফ অফ দ্য কারেন্ট প্রফিট বাদ দেওয়া হচ্ছে। এই ধরনের বিভিন্ন ধরনের কোশ্চেনের অ্যান্সার হবে। তো শুরু করা যাক। ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়েড বলতে বিনিয়োজিত মূলধনকে বোঝায়, সেই মূলধন যেটা ব্যবসার প্রফিট জেনারেট করে। এখন ব্যবসায় প্রফিট জেনারেট করে দুই ধরনের বিনিয়োগ, একটা হলো ফিক্সড অ্যাসেট আর একটা হলো ওয়ার্কিং ক্যাপিটাল। এটা ইগনোর করলেই হবে আপাতত, এটা এখন লাগবে না। ফিক্সড অ্যাসেট এবং ওয়ার্কিং ক্যাপিটাল এই দুটোই ব্যবসায় বিনিয়োগকৃত থাকে এবং এরাই সাধারণত ব্যবসার প্রফিট জেনারেট করে। তাহলে ফিক্সড অ্যাসেট প্লাস ওয়ার্কিং ক্যাপিটালই হয়ে যায়, ওয়ার্কিং ক্যাপিটাল হলে ক্যাপিটাল এমপ্লয়েড। আর ওয়ার্কিং ক্যাপিটালের ফর্মুলা হলো কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটিস। তো নর্মালি এইভাবে গিয়েই আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড বেরোয় যায় যে ফিক্সড অ্যাসেট প্লাস কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটিস, ওয়ার্কিং ক্যাপিটাল। আর এছাড়া আরও একটা পদ্ধতিতেও ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করা যায়, সেটা দায় পদ্ধতিতে। যদি আমি অ্যাসেট সাইডে সবগুলো যোগ করে তার থেকে যদি আমি কারেন্ট লাইবিলিটিস বাদ দিই, তাহলে মালিকানা সত্ত্বের যে সেক্টর থাকে সেই সেক্টরটা যোগ করলেও ক্যাপিটাল এমপ্লয়েড বেরোয়, যেটা হলো গিয়ে অ্যাকাউন্টিং ইকুয়েশনে রয়েছে A=L+OE। আর এই যে কারেন্ট লাইবিলিটিস বাদ দিচ্ছি, কারেন্ট লাইবিলিটিসে কী বাদ দেবো এই জিনিসটা একটু ক্লিয়ার হওয়া দরকার। তো আগের থেকেই বলে দিই, কারেন্ট লাইবিলিটিস হিসাবে বাদ যাবে হলে গিয়ে ইনকাম ট্যাক্স রিজার্ভ ফান্ড। ইনকাম ট্যাক্সের জন্য যে রিজার্ভ রয়েছে সেটা কারেন্ট লাইবিলিটিস হবে। প্রপোজ ডিভিডেন্ড থাকলে, যদি এই বছরে কোনো প্রপোজ ডিভিডেন্ড থাকে সেটাও কারেন্ট লাইবিলিটিস হিসেবে বাদ যাবে। আর এমপ্লয়িজ কম্পেনসেশন ফান্ডটাও বাদ যাবে, কারণ এমপ্লয়ীদের ক্ষতিপূরণ যে উদ্বৃত্ত সেটা সাধারণত 12 মাসের মধ্যে পরিশোধ করা হয়। আরেকটি বিষয় হলো প্রিফার্ড ডিভিডেন্ডের যদি বর্তমান বছরে কিংবা বিগত বছরে পরিশোধ করা না থাকে তাহলে সেটাও চলতি দায়ে আসবে না। তার কারণ হলো প্রিফার্ড ডিভিডেন্ডটা দেওয়াটাও গুরুত্বপূর্ণ, কিন্তু 12 মাসের মধ্যে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, এজন্য প্রিফার্ড ডিভিডেন্ড চলতি দেয় না। এখন মোটামুটি আইডিয়া হয়ে গেল যে ক্যাপিটাল এমপ্লয়মেন্টে কী কী আসছে। তো আমরা ক্যাপিটাল এমপ্লয়েড যখন বের করতে যাবো, মাঝে মাঝে দেখা যায় দুই ধরনের ইনফরমেশন থাকে। একটা হলো গিয়ে ব্যালেন্স শিট থাকে, যেটা 31শে ডিসেম্বরে থাকে, সেই ব্যালেন্স শিটটা দেওয়া থাকে, আবার নিচে আপডেটেড তথ্য থাকে। তো আমরা যখনই ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করব তখন অ্যামাউন্ট বাজার দরে যেটা থাকবে আপডেটেড সেইটাই নেব। কারণ হলো গিয়ে আমরা এই জায়গাটায় অ্যাকচুয়ালি কী পরিমাণ ব্যবসায় বিনিয়োগকৃত মূলধন রয়েছে সেটা নির্ণয় করছি, তো বাজার দরে নির্ণয় করার চেষ্টা করছি। গুডউইল যদি অ্যাট কস্ট থাকে সেটাও আসবে, কারণ গুডউইল অ্যাট কস্ট হলো ক্রয়কৃত গুডউইল। ফিক্সড অ্যাসেট অ্যাট কস্ট থাকলে যদি থাকে আমার ব্যালেন্স শিটে 31শে ডিসেম্বরে, তাহলে সারা বছরে যে আমি ফিক্সড অ্যাসেট ইউজ করেছি তার উপরে ডিপ্রিসিয়েশন রয়েছে, সেই ডিপ্রিসিয়েশন বাদ দেওয়া হয়নি, তাই ডিপ্রিসিয়েশন বাদ দিয়ে ধরতে হবে। আর এক্ষেত্রে ল্যান্ডের উপরে 2%, ফার্নিচারের উপরে 8% এবং মেশিনের উপর 10% একটা স্ট্যান্ডার্ড মার্কিং, এই মার্কিংয়ে বাদ দেয়। আর আসে না হলো গুডউইল, প্রিলিমিনারি এক্সপেন্স, ডিসকাউন্ট অন শেয়ার, ডিফার্ড অ্যাডভার্টাইজমেন্ট, এগুলো আসে না, কারণ এগুলো অলিক বা ভুয়া সম্পত্তি, এর কোনো বাস্তব অস্তিত্ব নেই, যেটা ব্যবসায় বিনিয়োগকৃত
হতেও পারে, না হতে পারে, এগুলো তো আসলে বিভিন্ন ধরনের ব্যয়টা অ্যাডজাস্ট, এজন্য এটা ক্যাপিটাল এমপ্লয়েডে আসে না। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, পার্ট অফ লং টার্ম লোন দ্যাট উইল বি পেড ইন নেক্সট ইয়ার। যদি কোনো একটা দীর্ঘমেয়াদী লোন থাকে এবং বলে দেয় যে এই দীর্ঘমেয়াদী লোনের এই নির্দিষ্ট অংশটুকু পরবর্তী বছরে পরিশোধ করা হবে, তাহলে সেটাও চলতি থাকে। এখন মোটামুটি ক্যাপিটাল এমপ্লয়েড নিয়ে আলোচনা হয়ে গেল। জাস্ট একটা সাধারণ অঙ্ক দিই, যদি আপনারা পারেন তাহলে বুঝবেন যে আপনারা বুঝে গেছেন যে লেটস সে ফিক্সড অ্যাসেট 2.5 লক্ষ টাকা আর কারেন্ট অ্যাসেট, কারেন্ট লাইবিলিটিস 50,000 টাকা, ওয়ার্কিং ক্যাপিটাল 75,000। তাহলে এই জায়গাটার ক্যাপিটাল এমপ্লয়েড কত, কমেন্টে অবশ্যই জানাবেন। এখন পরবর্তীতে ক্যালকুলেশন অফ এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড, আমি ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করে ফেলেছি। এবার আমার এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করতে হবে। কারণ হলো এভারেজটা কেন লাগছে, কারণ আমার আমার যে ব্যালেন্স শিটটা দেওয়া রয়েছে ওটা বছরের শেষের, তো ওইটা থেকেই আমি আসলে বছরে গড়পড়তা কী পরিমাণ বিনিয়োগ থাকছে সেটা নির্ণয় করার চেষ্টা করছি। এখন ওই বছরের গড়পড়তা বিনিয়োগ বের করার জন্য হাফ অফ দ্য কারেন্ট ইয়ার প্রফিটটা বাদ দিচ্ছি। এখন এটা যদি সহজে বোঝানো যায়, আগে হাফ অফ দ্য কারেন্ট ইয়ার প্রফিট কেন বাদ দিচ্ছি সেইটাই আলোচনা আসি। লেটস সে একটা ব্যবসায়ের বছরে প্রথমে 20 টাকা মূলধন ছিল, সে সারা বছর ব্যবসা করে 6 টাকা আয় করেছে, তার বছর শেষে যে ব্যালেন্স শিট যেটা আমাদের অঙ্কে দেওয়া থাকে 26 টাকা দেওয়া রয়েছে ব্যালেন্স শিটে মোট মূলধন সহ। এখন নর্মালি আমরা যখন গড় নির্ণয় করি তখন বছরের প্রথমটা বছরের শেষেরটা ডিভাইডেড বাই 2 23, একদম 20 প্লাস 26 46 ভাগ 2 23। কিন্তু আমাদের যখন ব্যালেন্স শিট দেওয়া থাকে সেটা আসলে লাস্ট বছরের শেষে থাকে, আমাদের বছরের ফার্স্টটা থাকে না। তো সেক্ষেত্রে আমি যখন আমার গড় বিনিয়োগ নির্ণয় করার চেষ্টা করছি যে আমার সারা বছরব্যাপী কী পরিমাণ বিনিয়োগটা রয়েছে, সেক্ষেত্রে আমি যদি আমার বছর শেষের যে ব্যালেন্স শিটটা রয়েছে সেইটার থেকে যে বছরে প্রফিট করেছি সেটার হাফ বাদ দিই, তাহলেও কিন্তু গড় প্রফিট বেরোয়। যেটা এইটার আগেরটার সাথে 23 এবং এটার 23 বেরোচ্ছে, 26 ডিভাইডেড বাই 2 3, আর 6 ডিভাইডেড বাই 2 3, আর 26 মাইনাস 3 তাহলে 23 হচ্ছে। তো এইভাবে হাফ অফ দ্য কারেন্ট ইয়ার প্রফিট বাদ দেওয়া হচ্ছে কারেন্ট ইয়ার প্রফিট থেকে। এখন কারেন্ট ইয়ার প্রফিটের আমরা শুরু করছি। তো কারেন্ট ইয়ার প্রফিট, হাফ অফ দ্য কারেন্ট ইয়ার প্রফিট লেখার পরে আমরা কারেন্ট ইয়ার প্রফিট লিখে, তো এই কারেন্ট ইয়ার প্রফিটের অ্যামাউন্ট এটা কত দিয়ে শুরু করব। এখন অনেক সময় দেওয়া থাকে অঙ্কের বছরের বিভিন্ন সাল দেওয়া থাকে এবং যে সালের 31শে ডিসেম্বরে অঙ্ক আসছে সেই সালের 31শে ডিসেম্বর কত প্রফিট সেটা বলা থাকে। আবার কোনো কোনো অঙ্কে দেখা যায় প্রফিটটা বলা থাকে না, ব্যালেন্স শিটের মধ্যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দেওয়া থাকে আর প্রভিশন ফর ট্যাক্সেশন দেওয়া থাকে, এই দুটো দেওয়া থাকে। তো এই অনেক ক্ষেত্রে যদি এরকম থাকে তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অ্যান্ড প্রভিশন ফর ট্যাক্সেশন এই দুটো যোগ করে কারেন্ট ইয়ার প্রফিটের অ্যামাউন্ট শুরু করার জন্য যে অ্যামাউন্টটা দরকার সেটা নেওয়া হয়। এক্ষেত্রে এই প্রভিশন ফর ট্যাক্সেশনটা যোগ করার কারণ হলো এই ব্যালেন্স শিট যখন তৈরি করে তখন মাঝে মাঝে সমন্বয় থাকে যে মেক এ প্রভিশন ফর ট্যাক্সেশন, তো এই জন্য তখন প্রফিট থেকে এই ট্যাক্সেশনটা বাদ দিয়ে এজন্য এই দুটো যোগ করে কারেন্ট ইয়ার প্রফিটের অ্যামাউন্ট, যেটা আনঅ্যাডজাস্টেড প্রফিট বলা যায়, সেটা নির্ণয় করা হয়। এখন এই যে প্রফিটটা আমি বের করছি, এই প্রফিটটা দুই ভাগে থাকতে পারে, সমন্বিত এবং অসমন্বিত রূপে। যদি প্রফিটটা সমন্বিত হয় তাহলে নেট প্রফিট আফটার ডিপ্রিসিয়েশন অ্যান্ড ট্যাক্স হবে, যেটা মাঝে মাঝে অঙ্কে বলা থাকে 4 দাগের অঙ্কে নর্মালি, আর মাঝে মাঝে অঙ্কে বলা থাকে না। আরেকটা হলো অসমন্বিত প্রফিট, তা সেই প্রফিটটার সাথে বিভিন্ন ধরনের ক্যালকুলেশন মানে অ্যাডজাস্টমেন্ট করতে হয়। তো ওইটাই পরীক্ষায় আসে 10 মার্কের যে প্রশ্নটা, ওই প্রশ্নে নর্মালি এইটাই হিন্ট করে এবং এইটাই বলা থাকে। তো সেক্ষেত্রে আমরা কি বাদ দিচ্ছি, এই প্রফিটটা কোন কোন ফর্মে থাকছে, সেটা হলো অসমন্বিত যে প্রফিট সেটা কয়েকভাবে থাকতে পারে। দেখুন নেট প্রফিট বিফোর ট্যাক্স, এই ক্ষেত্রে যদি আমি নেট প্রফিট বিফোর ট্যাক্সটা হয় তাহলে আমি প্রফিটটা বাদ দিয়ে দেবো। আবার মাঝে মাঝে নেট প্রফিট
বিফোর ডিপ্রিসিয়েশন অ্যান্ড ট্যাক্স, তখন আমি ডিপ্রিসিয়েশন এবং ট্যাক্সেশন দুয়োটাই বাদ দেবো। আবার মাঝে মাঝে দেখা যায় প্রফিট আফটার ডিপ্রিসিয়েশন বাট বিফোর ট্যাক্স, সেক্ষেত্রে ডিপ্রিসিয়েশন বাদ দেওয়া হয় না, শুধু ট্যাক্সটা বাদ দেওয়া হয়। তো এই কখন আফটার ডিপ্রিসিয়েশন এবং বিফোর ট্যাক্স ধরা হয়, এক্ষেত্রে সচরাচর দেখা যায় যে ফিক্সড অ্যাসেট যেগুলো থাকে ওগুলো ব্যালেন্স শিটে এক ধরনের দাম দেওয়া থাকে এবং আপডেটেড ইনফরমেশনের নিচে অন্য ধরনের দাম দেওয়া থাকে। তো এই ক্ষেত্রে আমাদের অবতয় ধরাটা একটু জটিল হয়ে যায়, এজন্য ওই ক্ষেত্রে ধরে নেয় প্রফিটটা আফটার ডিপ্রিসিয়েশন বাট বিফোর ট্যাক্স, তারপরে ট্যাক্স বাদ দেয়। আর এছাড়া অ্যাডজাস্টমেন্টে আমি যেগুলো আসে সেগুলো হলো গিয়ে ডিপ্রিসিয়েশন, ব্যাড ডেটস, ইন্টারেস্ট ফ্রম নন ট্রেডিং ইনভেস্টমেন্ট, ইন্টারেস্ট অন লং টার্ম লোন আর ডিসকাউন্ট অন পেয়েবেল, এগুলো আসে। তো কেন আসছে, কোনটা আসছে সেটা বলা যাচ্ছে যে অসম্মানিত যে প্রফিটটা রয়েছে সেটা থেকে আমি যে সারা বছর ব্যবসা করেছি, আমার সম্পত্তি ডিপ্রিসিয়েশন হয়েছে, সেই ডিপ্রিসিয়েশনটা বাদ যাচ্ছে, এটা হলো পরিচালন ব্যয়। তারপরে আমার ব্যাড ডেটস, আমি যে বিক্রি করেছি সব টাকায় তো আর ফেরত আসবে না দেনদারের কাছ থেকে, সেটাও ব্যাড ডেটস পরিচালন ব্যয় বাদ যাবে। ইন্টারেস্ট ফ্রম নন ট্রেডিং ইনভেস্টমেন্ট বলতে এটা ব্যবসায়িক বিনিয়োগ না, মানে আমি এইটা ব্যবসায় বিনিয়োগ করিনি, আমার ব্যবসায় বাড়তি টাকা রয়েছে, আমি বাড়তি কোনো খাতে, যেরকম আমি সরকারি খাত হতে পারে কিংবা কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান হতে পারে কিংবা ব্যাংকে আমি রেখে সেটা থেকে যে আয় করছি সেই আয়টা এই জায়গা থেকে বাদ যাচ্ছে। কারণ আমি যখন গুডউইল নির্ণয় করছি, গুডউইলের সাধারণটা সংজ্ঞা হলো গিয়ে স্বাভাবিক ব্যবসা থেকে অতিরিক্ত আয় করে। তো অতিরিক্ত আয় স্বাভাবিক ব্যবসা থেকে, তো আমি বাইরে বিনিয়োগ করে যেটা আসছে সেটা তো আর স্বাভাবিক না, স্বাভাবিকভাবে তো আসছে না, এটা তো বাড়তি আয়ের থেকে আসছে, তো ব্যবসার সাথে সংশ্লিষ্ট না, এটা অপরিচালন আয়, এজন্য এটা বাদ যাবে। আর ইন্টারেস্ট অন লং টার্ম লোন, এটা আমরা যখন হলে গিয়ে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করি তখন এটা বাদ দিই, কিন্তু এই যে ইন্টারেস্ট অন লং টার্ম লোন এটা তো হলে গিয়ে আমি ব্যবসা করে আয় করছি সেইটার থেকে পরিশোধ করি, এজন্য এটা যোগ হচ্ছে। আর ডিসকাউন্ট অন পেয়েবেল, মানে অনেক সময় আমাদের পাওনাদার যারা থাকে তারা আমাদের ডিসকাউন্ট দেয়, সেজন্য তাদের পরিশোধ করার সময় যে ছাড় পাওয়া যায় সেটা আমরা যোগ করছি। এবার এগুলো অ্যাডজাস্ট করার পরে আমার বেরোবে অ্যাডজাস্টেড কারেন্ট ইয়ার প্রফিট বিফোর ট্যাক্স। এবার তারপরে আমি ট্যাক্স বাদ দেবো, তারপরে আমার বেরিয়ে যাবে অ্যাডজাস্টেড কারেন্ট ইয়ার প্রফিট আফটার ট্যাক্স। এই হয়ে গেল আমাদের, তার থেকে সেটাকে 2 দ্বারা ভাগ করলে ক্যাপিটাল এমপ্লয়েড থেকে ওই কারেন্ট ইয়ার হাফ অফ দ্য কারেন্ট ইয়ার প্রফিট বাদ দিলে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বেড়ে যাচ্ছে। তো এই ছিল মূল কনসেপ্টটা। এক্ষেত্রে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো গিয়ে মাঝে মাঝে ব্যালেন্স শিটে দেওয়া থাকে ইনভেস্টমেন্ট 12 লাখ টাকা, তারপরে ব্যালেন্স শিটের নিচে দেওয়া থাকে যে বিনিয়োগের বাজার মূল্য 15 লাখ টাকা, যার মধ্যে 2.5 লক্ষ টাকা রিপ্রেজেন্ট করছে অব্যবসায়িক বিনিয়োগ, আইডল ইনভেস্টমেন্ট। তো এই ক্ষেত্রে যখন অঙ্কটা করা হবে তখন 15 লাখ টাকার থেকে 2.5 লক্ষ টাকা বাদ দেবো, কারণ আগে বলেছি ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয়ের সময় আমরা বাজার মূল্য হিসাব করব। তো এই 2.5 লক্ষ টাকা অব্যবসায়িক বিনিয়োগ আর 15 লক্ষ টাকা টোটাল বিনিয়োগ, তাহলে এই 12.5 লক্ষ টাকা হলো কি ব্যবসায়িক বিনিয়োগ আর এই 2.5 লক্ষ টাকা অব্যবসায়িক বিনিয়োগ। এবার যখন আমি এই অ্যাডজাস্টমেন্ট করবো, অ্যাডজাস্টমেন্টে আমি অব্যবসায়িক বিনিয়োগটা নির্ণয় করছি, মনে রাখতে হবে আমি যে 12.5 লক্ষ টাকা বেরোচ্ছে, এই 12.5 লক্ষ টাকার উপরে কিন্তু আমাকে ইন্টারেস্ট দেবে না, তারা ইন্টারেস্ট দেবে আমি যে অরিজিনাল বিনিয়োগ করছি সেই বিনিয়োগটার উপর, কিন্তু যে অরিজিনাল বিনিয়োগ নেই, তাহলে আমরা এটা ঐকিক নিয়মে করব। ঐকিক নিয়মে করলে আসে কি যে 15 লক্ষ টাকা বিনিয়োগের যদি বাজার মূল্য দাম হয়, তার মধ্যে আইডল ইনভেস্টমেন্ট রিপ্রেজেন্ট করছে 2.5 লক্ষ টাকা, 1 লক্ষ টাকায় কত, 12 লক্ষ টাকায় কত, তো 2.5 লক্ষ ডিভাইডেড বাই 15 লক্ষ গুণ 12 লক্ষ, তাহলে আমার বেড়ে যাবে 2 লক্ষ টাকা। তার উপরে আইডল ইনভেস্টমেন্টের যে স্ট্যান্ডার্ড মান 10% ধরে, তো সেটা বাদ দিলে বেড়ে যাচ্ছে, সেটা দিয়ে গুণ করলে বেড়ে যাচ্ছে 20,000 টাকা। আর গুরুত্বপূর্ণ বিষয় হলো লং টার্ম লোন, যেহেতু আইডল ইনভেস্টমেন্ট 20% হচ্ছে, যেহেতু ধরে নেওয়া হয় লং টার্ম লোনে 8% দিলেই হয়ে যাবে আমার পরিশোধ। তো এইভাবে স্ট্যান্ডার্ড মাপে ধরে। এই হয়ে গেল এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। তারপরে এভারেজ মেনটেনেবল প্রফিট নির্ণয় করব। এভারেজ মেনটেনেন্স প্রফিট হলে গিয়ে বিভিন্ন বছরের যে প্রফিট দেওয়া থাকবে সেগুলোর গড় বের করে নিতে হবে, গড় বের করে আগে দ্বিতীয় ওয়ার্কিংয়ের মতো অ্যাডজাস্টমেন্টগুলো বাদ দেবো,
তাহলে আমার এভারেজ মেনটেনেবল প্রফিট বেরিয়ে যাবে। এবার বের করব নর্মাল প্রফিট। আমি ওয়ার্কিং 2 থেকে এভারেজ মেনটেনেবল প্রফিট, এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বের করেছি। তার সাথে যদি আমি এনআরআর মানে নেট নর্মাল রেট অফ রিটার্নটা গুণ করি, তাহলে আমার নর্মাল প্রফিট বেরিয়ে যাবে। মানে সমসাময়িক ব্যবসায়ে আমি এত টাকা সেম টাকা ইনভেস্টমেন্ট করলে সাধারণত কত টাকা ফেরত পাবো সেটা বেরিয়ে যাচ্ছে, এবং সেটার সাথে আমার ব্যবসার তুলনা হবে। এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো কি, মাঝে মাঝে নর্মাল রেট অফ রিটার্ন দেওয়া থাকে না। যদি নর্মাল রেট অফ রিটার্ন দেওয়া না থাকে, কিন্তু তার উপরে যদি কোনো হিন্ট একেবারেই না দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে 10 থেকে 15% স্ট্যান্ডার্ড মাপে ধরে নিতে হবে। আর যদি হিন্ট দেওয়া থাকে, হিন্টটা দেওয়া থাকবে কীরকম, যে বলা হবে যে কত এই সমজাতীয় ব্যবসায় কিংবা এই ধরনের ব্যবসায় বিনিয়োগ করে এত 10%, 15%, 13% এরকম বিগত বছরগুলোতে মুনাফা পাওয়া গেছে, এবং এই ধরনের মার্কেটে শেয়ারের দাম এত টাকা। তখন সেক্ষেত্রে এই এভারেজ ডিভিডেন্ড বের করে সেটা মার্কেট প্রাইস দিয়ে ভাগ করলেও আমি এনআরআর পেয়ে যাব। এই ক্ষেত্রে মূল কনসেপ্টটা হলো যে আমি যদি ওই শেয়ারটাই 100 কিংবা 150, 120, 180 যাই হোক মার্কেট প্রাইস, ওই মার্কেট প্রাইসে বিনিয়োগ করলে আমি এভারেজ যে ডিভিডেন্ডটা পাচ্ছি সেই হারে আমি টাকাটা পাবো। এটাই হলো কি নর্মাল রেট অফ রিটার্ন। এবার আমি নর্মাল প্রফিট বের করে নিচ্ছি। এবার সুপার প্রফিট ক্যালকুলেশন হবে। তাহলে আমি এভারেজ মেনটেনেবল প্রফিট থেকে নর্মাল প্রফিটটা বাদ দেবো। যদি আমার অ্যান্সার পজিটিভ আসে তাহলে আমার সুপার প্রফিট হবে। আর তার মানে হলো কি সমজাতীয় ব্যবসা থেকে আমি বেশি আয় করছি, এটাই আমার সুপার প্রফিট। আর যদি অ্যান্সার নেগেটিভ আসে, তার মানে হলো আমি সমজাতীয় ব্যবসার থেকে বেশি আয় করছি না, তাহলে আমার কোনো সুপার প্রফিট নেই। আর গুডউইলের ক্ষেত্রে সুপার প্রফিট গুণ ইয়ার্স, যদি ইয়ার্স বলা থাকে সেটা ধরে নেওয়া হবে। আর যদি ইয়ার্স একেবারেই বলা না থাকে, সেটার ক্ষেত্রে 2 অথবা 3 ইয়ার্সের ধরে নিয়ে অ্যান্সার করলেই হবে। আর একটা মেথড হলো ক্যাপিটালাইজেশন মেথড। এই মেথডটাও গুরুত্বপূর্ণ। এটা বেশিরভাগ ক্ষেত্রে 4 মার্কে আসে, তো মাঝে মাঝে 10 মার্কে আসে। তো এই মেথডটাও খুবই সহজ, ওই সুপার প্রফিটের মতো অত জটিল না। এই জায়গাটায় জাস্ট বুঝতে হবে আসলে কী হচ্ছে। তো এই পদ্ধতিতে ওরকম ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করছি। ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করার পরে আমি এভারেজ মেনটেনেবল প্রফিট নির্ণয় করছি, যে আমার গড়পড়তা কত থাকছে। এই জায়গাটায় আর এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড লাগবে না, কারণ এই জায়গাটায় আমরা সমজাতীয় ব্যবসার সাথে তুলনা করব না। এই জায়গাটায় আমরা যে নর্মাল রেট অফ রিটার্ন ওইটার সাথে এভারেজ প্রফিট অ্যাডজাস্ট করে আমরা একটা প্রতিষ্ঠানের দাম বের করব, এবং তার সাথে ক্যাপিটাল এমপ্লয়েডের তুলনা করব। যদি আমার অ্যান্সার পজিটিভ আসে তাহলে সেক্ষেত্রে আমার গুডউইল আসে, আর যদি অ্যান্সার নেগেটিভ আসে তাহলে গুডউইল আসে না। তো এভারেজ মেনটেনেবল প্রফিটও নর্মাল প্রসেসের মতো বের করলাম, আমি ক্যাপিটাল এমপ্লয়েডও বের করলাম। এখন ওই যে নর্মাল প্রফিট, নর্মাল রেট অফ রিটার্ন থাকে, তো ওইটা দিয়ে আমরা ক্যাপিটালাইজেশন ভ্যালু অফ ফার্ম বের করব। এনআরআর পদ্ধতি যদি দেওয়া থাকে, এনআরআর দেওয়া থাকলে তো ভালো, আর না থাকলে আগের মতো বের করে নিতে হবে। সেক্ষেত্রে আমি ফার্মের ক্যাপিটালাইজড ভ্যালু বের করার চেষ্টা করছি। তো জিনিসটা হলো এমন যে আমি গড়পড়তা আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে কত আয় হচ্ছে, সাপোজ 2.5 লক্ষ টাকা আমি ধরে নিলাম, আর বলে দিল এই ধরনের প্রতিষ্ঠান থেকে 15% হারে বিনিয়োগ করলে ফেরত পাওয়া যায়। তার মানে হলো এই যে 2.5 লক্ষ টাকা, এটা হলো 15% অ্যামাউন্ট। 2.5 লক্ষ টাকা 15%, তাহলে এটারে আমি 100% নির্ণয় করছি। সেইভাবে গুণ করে ভাগ করে আমি ক্যাপিটালাইজড ভ্যালু অফ ফার্ম নির্ণয় করছি। এখন ক্যাপিটালাইজড ভ্যালু অফ ফার্ম নির্ণয় করার মাধ্যমে আমি নির্ধারণ করে ফেলছি যে আমার প্রতিষ্ঠানের মোট মূল্য কত। যদি আমি 2.5 লক্ষ টাকায় 15% পাই, তাহলে 100% কত পাচ্ছি সেটা বের করছি, সেটাই হচ্ছে ক্যাপিটালাইজড ভ্যালু। এবার আমি আমার ক্যাপিটালাইজড ভ্যালু থেকে ক্যাপিটাল এমপ্লয়েড আগে যেরকম বের করেছিলাম সেরকম বাদ দেবো। বাদ দেওয়ার পরে যদি দেখি আমার অ্যান্সার পজিটিভ আসছে, তাহলে আমার প্রতিষ্ঠানে গুডউইল আছে। আর যদি অ্যান্সার নেগেটিভ আসে, তার মানে হলো কি আমার প্রতিষ্ঠানে কোনো গুডউইল নেই।